নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। প্রত্যেক সপ্তাহে সমস্ত দফতরের রিপোর্ট পাঠাতে হবে নবান্নে, মন্ত্রীদের কড়া নির্দেশ দিলেন মমতা। হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ না করলে ইউনূস সরকারের চামড়া গুটিয়ে দেব, বাংলাদেশে পণ্য বয়কটের ডাক শিলিগুড়িতে। রাজ্য পুলিশে বড়সড় রদবদল, সরানো হলো রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে। আর এই ইস্যুতেই মমতাকে কটাক্ষ করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। কলকাতা থেকে লন্ডন সরাসরি বিমান চলাচল চায় রাজ্য বিধানসভায় প্রস্তাব। উপনির্বাচনে আরজিকর আন্দোলনের প্রভাব পড়েনি, মুখ খুললেন জুনিয়র ডাক্তাররা। কি বললেন? টানা 48 ঘন্টা বৃষ্টি, বৃহস্পতিতে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। পুষ্পাকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, হায়দ্রাবাদের স্ক্রিনিংয়ে মারাত্মক কাণ্ড। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। হাতে আর 15 মাস, সময় বলতে এইটুকুই। তারপরেই 2026 সালের বিধানসভা ভোট। আর তাই রাজ্য সরকারের কাজে কোনো খামতি রাখতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কাজ কত দ্রুত এগোচ্ছে সেটা জানতে এবার মন্ত্রীদের উদ্দেশ্যে ফরমান জারি করলেন মুখ্যমন্ত্রী। দলের হ্রাস আগেই নিজের হাতে নিয়েছিলেন, এবার প্রশাসনিক কাজকর্ম নিয়েও করা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিভিন্ন দপ্তরের কাজকর্ম নিয়ে খোঁজ খবর করতে শুরু করলেন বাংলার মুখ্যমন্ত্রী। একাধিক দপ্তরের মন্ত্রী এবং অফিসারদের নিয়ে বৈঠকও তিনি করেছেন। যেসব দপ্তরের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ রয়েছে সেগুলির কাজ দ্রুত শেষ করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রতি সপ্তাহে কাজের হিসেব দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেই সূত্রের খবর। নবান্ন সূত্রে খবর, প্রত্যেক দফতরের কাজ কতটা করে এগোচ্ছে তার সাপ্তাহিক রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দফতরগুলির তালিকায় আছে পূর্ত ও জনস্বাস্থ্য, কারিগরি, পুর ও নগর উন্নয়ন, কৃষি, সেচ ও জল সম্পদ, পরিবহন, স্বাস্থ্য সহ আরও বেশ কয়েকটি। সরাসরি সাধারণ মানুষ এই দফতরগুলির সঙ্গে যোগাযোগ রাখে। সোমবার বিধানসভার অধিবেশনের পর মন্ত্রী পুলক রয় ও তার দপ্তরের অফিসারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূঁইয়া। মুখ্য সচিব মনোজ পন্থের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এবার থেকে প্রত্যেক সোমবারই বৈঠক হবে। প্রতি সপ্তাহে কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট পাঠাতে হবে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনা এবং নানান দুর্নীতির অভিযোগ তুলে ধরে বিরোধীরা হাওয়া গরম করেছে। তাই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বাড়তি নজর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইসব নিয়েই অনেক মিছিল, মিটিং, সভা হয়েছে, এমনকি উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও। এখন সেই প্রতিবাদ অনেকটাই স্থিমিত হলেও আবার পথে নামতে চান জুনিয়র ডাক্তাররা। তবে ইস্যু আলাদা। এই স্বাস্থ্য দপ্তরকে নিয়ে নাগরিকদের কাছে বাড়তি সুযোগ করে দিতে উদ্যোগী মুখ্যমন্ত্রী। তাই স্বাস্থ্য দপ্তরের রিপোর্টও প্রত্যেক সপ্তাহে তার কাছে পাঠাতে হবে, এমনই নির্দেশ এসেছে বলেই সূত্রের খবর। বাংলাদেশ ইস্যুতে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের মিছিল নামল শিলিগুড়িতে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা এবং বাংলাদেশে ইস্কনের প্রাক্তন পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির বিরুদ্ধে বিক্ষোভ দেখান সংগঠনের কর্মীরা। সেখানে বাংলাদেশি পণ্য বিক্রি ও আমদানি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের কাছে আবেদন জানান আন্দোলনকারীরা। মিছিলে স্লোগান ওঠে, মোহাম্মদ ইউনূসের চামড়া গুটিয়ে দেব আমরা। সংবাদ সংস্থা এএনআইকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের চেয়ারম্যান বিক্রমাদিত্য মণ্ডল বলেছেন, বিক্ষোভ চলাকালীন আমরা শিলিগুড়ির বিভিন্ন বাজার পরিদর্শন করেছি এবং সেখানে গিয়ে দোকানদারদের বাংলাদেশি পণ্য বিক্রি ও আমদানি বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছি। বাংলাদেশে হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচারের পরিপ্রেক্ষিতেই এই বিক্ষোভ প্রদর্শন করা হয় বলেই তিনি জানিয়েছেন। প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠে আসছে।
হাসিনার বিদায়ের পর থেকেই মন্দির থেকে শুরু করে হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর চলছে। সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা থেকে বিএনপি জামাত দেখেছিল আওয়ামী লীগের ষড়যন্ত্র। তবে কয়েক মাস যাওয়ার পর সেই দেশে হিন্দুদের অবস্থা যেন আরও খারাপ। ধর্মের নামে চাকরি থেকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে সংখ্যালঘুদের, অনেকে ধর্মান্তরিত করানোরও অভিযোগ উঠেছে। এরই মাঝে চট্টগ্রামে হিন্দু এবং বৌদ্ধদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। সংখ্যালঘু অত্যাচারে সেখানে অভিযুক্ত খোদ সেনা। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি ঘিরে আরও উত্তাল হয় পরিস্থিতি। এদিকে সেখানে ইস্কনকে নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশের কট্টরপন্থীরা পথে নেমেছে। জুলাই বিপ্লবের ছাত্র নেতারাও ইস্কনের বিরুদ্ধে সরব হয়েছেন। একদিন আগেই আবার সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। উল্লেখ্য, ভারতের সঙ্গে কয়েক মাস আগে পর্যন্ত ভালো সম্পর্ক ছিল বাংলাদেশের। তবে শেখ হাসিনা সেই দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই ক্রমে ভারত ও বাংলাদেশের সম্পর্কে চিড় ধরেছে। এদিকে বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, বরং সাম্প্রদায়িক হিংসার আগুনে মাঝে মাঝে আক্রান্ত হচ্ছেন সেখানকার সংখ্যালঘু হিন্দু এবং বৌদ্ধরা। তবে সেই সমস্যা না মিটিয়ে মোহাম্মদ ইউনূসের সরকার এখন ব্যস্ত বাংলাদেশের ইতিহাস মুছতে। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুছে ফেলার আপ্রাণ চেষ্টা চলছে সরকারিভাবে। আওয়ামী লীগকেও ধুয়ে মুছে সাফ করে দিতে চায় বর্তমানের ক্ষমতাসীনরা। ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল। 4টি গুরুত্বপূর্ণ পদে রদবদল। সরানো হলো গোয়েন্দা প্রধান রাজশেখরনকে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই রদবদল। রাজশেখরনকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ট্রেনিংয়ে। রাজ্যে কিছুদিন ধরেই বাইরে থেকে দুষ্কৃতীরা এসে একের পর এক ঘটনা ঘটাচ্ছিল। যেমন শিয়ালদহে অস্ত্র উদ্ধার থেকে কসবাকাণ্ড, সেখানেও বিহার যোগ উঠে আসে। ফলে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। মুখ্যমন্ত্রী নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে সরাসরি সিআইডির উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কয়লা পাচারের মতন ঘটনায় সিআইডির একাংশ জড়িয়ে। বারবার বলেছিলেন মাথা থেকে পা পর্যন্ত তিনি বদল করবেন। এডিজি আইজি ইবি থেকে রাজীব মিশ্রকে এডিজি আইজি অর্গানাইজেশন এবং মডার্নাইজেশন পদে আনা হয়েছে। দময়ন্তী সেনের পদেও বদল হয়েছে। আইপিএস অফিসার আর শিবকুমার এডিজি পলিসি পদে ছিলেন, সেই জায়গায় দময়ন্তী সেনকে নিয়ে আসা হলো। প্রসঙ্গত, পুলিশের ভূমিকা নিয়ে বারবার বিভিন্ন প্রশ্ন উঠেছে তৃণমূলেরই অন্দরে। সেই ক্ষোভ বারবার উগরে দিয়েছিলেন তৃণমূল নেতাদের একাংশ। গোয়েন্দা প্রধান পদ থেকে রাজশেখরনকে সরিয়ে দেওয়া হলো। এরপর কাকে এই পদে বসানো হবে সেই নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা। আর এই ইস্যুতেই সুকান্ত মজুমদার বলেন, প্রিন্স অফ ক্যামাস্ট্রিটের প্রভাব পুলিশ ফোর্স এতদিন বিরোধীদের কণ্ঠস্বর দাবিয়ে রাখত। প্রিন্সের ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকদের বদলি এটা বুঝিয়ে দিল মুখ্যমন্ত্রী এখন গোটাটাই একা হাতে নিয়ন্ত্রণ করবেন, প্রশাসন ও দল দুটোই। সুকান্ত খোঁচা দিয়ে লিখলেন, এরপরও বন্দ্যোপাধ্যায় পরিবারের অন্তর্দ্বন্দ্ব আর কতটা প্রতীয়মান হবে। দিল্লি মুম্বাই থেকে তো আছেই, এমনকি হায়দ্রাবাদ বেঙ্গালুরু থেকেও ইউরোপ যাওয়ার সরাসরি উড়ান রয়েছে। নেই শুধু কলকাতা থেকেই। কলকাতা থেকে লন্ডন, শিকাগো, নিউ ইয়র্কের মতন একাধিক জায়গায় সরাসরি বিমান চালাতে চেয়ে এবার আলোচনা বিধানসভায় এই প্রস্তাব আনলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কলকাতা থেকে লন্ডন সরাসরি বিমান চালানোর ব্যাপারে উদ্যোগী রাজ্য সরকার। কলকাতা থেকে লন্ডন পর্যন্ত বিমান চালানোর পক্ষে অতীতের বিভিন্ন অনুষ্ঠানে একাধিকবার সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলির সঙ্গে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সরাসরি যোগাযোগ স্থাপনের কথাও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্পের জন্য রাজ্যে বিনিয়োগ করতে শিল্পপতিদের আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সে সময় বিনিয়োগ আনতে গেলে পরিকাঠামো ও যোগাযোগের বিষয়ে জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি জানিয়েছিলেন, ইউরোপের সঙ্গে কলকাতার সরাসরি যোগাযোগ হলে সেখানকার শিল্পপতিদের আসতে সুবিধা হবে। তাই লন্ডনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলিতে কলকাতা থেকে সরাসরি বিমান চালানোর প্রস্তাব রেখেছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে ইউরোপের কোনো দেশের সঙ্গে কলকাতার সরাসরি বিমান যোগাযোগ নেই। প্রসঙ্গত, 15 বছর আগে শেষবার কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়ে গিয়েছিল নন স্টপ উড়ান। এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশে বিমান চলাচল হলেও ইউরোপের দেশগুলিতে সরাসরি কোনো উড়ান নেই দমদম থেকে। ফলে মুম্বাই বা দিল্লির মতন শহর থেকে ট্রানজিট পথে ইউরোপ যেতে হয় কলকাতাবাসীকে। সেই সমস্যা মেটানোর উদ্দেশ্যে বিধানসভায় আলোচনার তৎপরতা। স্পিকার নিজেই জানিয়েছেন, এই আলোচনা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক চরিত্রটা কতটা বজায় আছে সেটা দেখতে হবে। আগে এখান থেকে সরাসরি লন্ডন অথবা আমেরিকার বিভিন্ন জায়গায় বিমান যেত, সেগুলি এখন বন্ধ হয়ে গিয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজের বিমান বন্ধ হয়ে গিয়েছে। আমি প্রস্তাব নিয়ে এসেছি, যদি সরাসরি ইউরোপের বিভিন্ন জায়গায় ও আমেরিকায় সরাসরি কলকাতা বিমানবন্দর থেকে বিমান চলাচল হয়, তাহলে তার ইন্টারন্যাশনাল অর্থটা বাস্তবে প্রমাণ হবে। এই প্রস্তাব রাজ্য বিধানসভায় পাশ হলে কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে আবেদন পাঠানো হবে। বিধানসভার শীতকালীন অধিবেশন বসবে আজও। কলকাতা থেকে লন্ডনের মাধ্যমে বিমান চলাচল ফের শুরু করতে আজকের অধিবেশনে প্রস্তাব আনবেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিষয়টি নিয়ে আলোচনা হবে বিধানসভায়। শুক্র থেকে রবিবার বিধানসভার অধিবেশন বিরতি, সোমবার থেকে আবার বসবে অধিবেশন। বুধবার সাংবাদিক বৈঠক করে প্রতিবাদী ডাক্তাররা ফের একবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন। শুক্রবার অর্থাৎ 6 তারিখ মেডিকেল কাউন্সিলরের সামনে জমায়েত করে স্বাস্থ্য ভবন অভিযান করা হবে। কিন্তু ইতিমধ্যে অনেকের প্রশ্ন, রাজ্যে সদ্য শেষ হওয়া উপনির্বাচনের ফলাফল যা এসেছে, তারপর কি এই আন্দোলন আর সফল হবে? কারণ শাসক দল সব আসনেই জিতেছে। এই প্রসঙ্গে মুখ খুলেছেন জুনিয়র ডাক্তাররাও। আরজিকর আন্দোলনের মধ্যে থেকে বাংলার শাসক দলকে বারবার নিশানা করা হয়েছে। তৃণমূল তো এমনও অভিযোগ করেছে যে এই আন্দোলন আদতে বিজেপি এবং সিপিএম এর। যদিও জুনিয়র ডাক্তাররা বরাবর একে অরাজনৈতিক বলেই এসেছেন। তাদের বক্তব্য ছিল এটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন। তাহলে উপনির্বাচনের ফলাফল নিয়ে তারা কি ভাবছেন? সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন দেবাশিস হালদার, কিঞ্জল নন্দীরা। জুনিয়র ডাক্তারদের স্পষ্ট কথা, এই আন্দোলন স্বাস্থ্য ব্যবস্থায় বদল, দুর্নীতি এবং থ্রেট কালচারের বিরুদ্ধে, কোনো রাজনৈতিক আন্দোলন নয়। তাই বারবার এই আন্দোলনকে দলীয় রাজনীতির মাপকাঠিতে ফেলে দেওয়ার চেষ্টাকে ধিক্কার জানাচ্ছেন তারা। জুনিয়র ডাক্তারদের এও অভিযোগ, রাজনীতির প্রসঙ্গ টেনে আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। আরজিকর কাণ্ডে জড়িয়েছিল অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসের নাম। দেহ উদ্ধারের দিন ক্রাইম সিনে দেখা গিয়েছিল বলে অভিযোগ ওঠে। রাজ্যের একাধিক কলেজে থ্রেট কালচার চালানো সহ আরও বেশ কিছু অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। মেডিকেল কাউন্সিল থেকে সরানো হয় তাদের। তদন্ত কমিটিও গঠন করে স্বাস্থ্য ভবন। কিন্তু ঘটনার 4 মাসের মধ্যেই রাজ্য মেডিকেল কাউন্সিলে ফের প্রত্যাবর্তন হয় তাদের। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়ছেন চিকিৎসক মহলের একাংশ। কাজে ফিরে বেশ কিছুদিন চুপ থাকার পর এই সূত্রেই ফের আন্দোলনে ফিরছেন জুনিয়র ডাক্তাররা। পথে হলো দেরি, তবে এবার ধীরে ধীরে নামছে তাপমাত্রা। সকাল থেকে সন্ধে শিরশিরানি। তাহলে কি অবশেষে শীত এলো? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গে পারদ পতন হবে অনেকটাই। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কয়েক জেলায়। সব মিলিয়ে কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে। আজ তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শুক্রবার থেকে পরবর্তী 3 দিনে দক্ষিণবঙ্গে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে, অর্থাৎ উইকেন্ডে জমিয়ে শীত। এদিকে চলতি সপ্তাহে ভোগাতে পারে কুয়াশা। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার কয়েকটি এলাকায়। আজ কুয়াশার সতর্কতা জারি হয়েছে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত 9 ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রবিবারের মধ্যে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর 15 ডিসেম্বরের পর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে শীত বাড়ছে। রাতের তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে সমতলের জেলাগুলিতেও। এরই মাঝে আজ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আজ ও আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা এক ধাক্কায় নামার সম্ভাবনা। মুক্তির আগে সব রেকর্ড ভেঙে দেওয়ার মুখে ছিল আল্লু অর্জুনের পুষ্পা 2। সেই ছবি মুক্তির সময় যে চরম উত্তেজনার সৃষ্টি হবে তা আন্দাজ করাই গেছিল। তবে সিনেমা দেখতে গিয়ে কারোর মৃত্যু হবে এমনটা কেউই ভাবেননি। হায়দ্রাবাদে তাই হলো। পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তার ছেলে। হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে বুধবার স্ক্রিনিং ছিল পুষ্পা 2 এর। সেখানে ছবির সঙ্গীত পরিচালকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন মুখ্য অভিনেতা আল্লু অর্জুন। তাকে নিয়ে দর্শক কতটা উত্তেজিত থাকে তার নতুন করে বলার অপেক্ষাই রাখে না। এই উত্তেজনায় প্রাণ কেড়ে নিয়েছে ওই মহিলার। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে ওই হলে মাত্রাতিরিক্ত ভিড় হয়ে গিয়েছিল। ফলে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। সেই ভিড়ের চাপে মৃত্যু হয়েছে মহিলার।
পুলিশ জানিয়েছে হলে এতটাই ভিড় হয়ে গেছিল যে মেন গেট ভেঙে যায়। তারপর হুড়মুড়িয়ে ভিতরে ঢুকতে শুরু করেন জনতা। ভিড়ের মধ্যে ছিলেন ৩৫ বছর বয়সী ওই মহিলা এবং তার ৯ বছরের ছেলেও। দুজনেই ভিড়ের চাপে পড়ে যান এবং পদপিষ্ট হন। ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলা এবং তার ছেলে গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। ভিড় প্রতিরোধে পুলিশ লাঠিচার্জ করেছিল, কিন্তু তা নিয়ন্ত্রণ করা যায়নি। মনে করা হচ্ছে আল্লু অর্জুন সেখানে আসবেন তা অনেকেই জানতেন না, তাই নিরাপত্তা সেভাবে বাড়ানো হয়নি থিয়েটারে। আর আচমকা অভিনেতা এসেছেন এই খবর পাওয়ার পরই আরও ভিড় হতে শুরু করে। যারা সিনেমা দেখতে এসেছিলেন তারা তো ছিলেনই, শুধুমাত্র অভিনেতাকে দেখতে আরও লোক আসেন। তখনই এই পদপিষ্টের মতন পরিস্থিতি তৈরি হয়। খবর শেষ হলো।